জনগণ দেখেছে এ দেশের স্বাধীনতার ঘোষণা কোন দলের প্রতিষ্ঠাতা করেছেন। এদেশের জনগণ দেখেছে দেশে হারিয়ে যাওয়া গণতন্ত্রকে বহুদলীয় গণতন্ত্রে ফেরত এনেছেন কারা। এদেশের জনগণ এটাও দেখেছেন যে এদেশের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করেছেন কোন দল। এদেশের জনগণ এটাও দেখেছেন যে স্বাধীন এবং সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করবার ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দিয়েছেন কোন দল। দেশের মানুষ এটাও দেখেছেন, বিগত কিছুদিন থেকে দেখছেন তারা, যে দেশের উন্নয়নের জন্য ধ্বংসপ্রাপ্ত এই দেশকে পুনর্নির্মাণ করবার জন্য যে 31 দফার রূপকল্প যেটা দিয়েছিলেন জনাব তারেক রহমান, সেটাকে তিনি 8টি বিশেষ পরিকল্পনা, যেটাকে দেশ গড়ার পরিকল্পনার মধ্যে এনে তিনি দেখাবার চেষ্টা করেছেন। সুতরাং দেশের মানুষের দেখার সুযোগ আছে। অন্যদিকে তারা এটাও দেখেছেন যে 71-এ যারা স্বাধীনতার পক্ষে ছিল না তাদেরকেও দেখেছেন, আবার এটাও দেখেছেন যে তাদেরকে রাজনীতি করবার সুযোগ যারা করে দিয়েছেন তারা কারা। আবার 86 সালে তারা কাদের সঙ্গে গিয়ে জাতীয় বেঈমানের খেতাবের অংশীদার হয়েছিলেন। সুতরাং দেশের মানুষের দেখার সুযোগ তো ছিলই এবং এখনও আছে। একটা বিষয় যে বর্তমান যে অবস্থা, জামাত ইসলামের যে আস্ফালন আমরা দেখছি, যদি একটু বলেন যে বিএনপির সাথে দীর্ঘদিন ধরে তারা রাজনীতি করছে, তাদের যে স্পেস তৈরি করে দেওয়া আজকের এই অবস্থানে যাওয়ার, সেই জায়গাটার জন্য আওয়ামী লীগ যেমন একটা দায়ী রয়েছে, বিএনপিও কি সেই দায়ী কিনা? আমার মনে হয় যে এই দেশের রাজনীতিতে গত 17 বছরে যে কালো অধ্যায়টা আমরা অতিক্রম করেছি, সেই কালো অধ্যায়টা গণতান্ত্রিক পরিবেশটাকে পরিপূর্ণভাবে বিনষ্ট করে দিয়েছিল এবং সেটা আমরা 2024 সালের 5ই আগস্টকে পুনরুদ্ধার করবার যে সুযোগটা পেয়েছিলাম, সেই সুযোগটাকে যদি আমরা সত্যিকার অর্থে কাজে লাগাতাম, সেটাতে যেটা যে প্রত্যেকটা রাজনৈতিক দল যদি তাদের কর্মসূচি নিয়ে অন্যকে আক্রমণের ইচ্ছা নিয়ে যদি সেটি না করতো, যেটা বিশোধকারের কথা যেটা আপনি বলছেন, সেটা যদি না থাকতো, যেটা দেখবেন যে জনাব তারেক রহমান যে তার নির্বাচনী প্রচারণা যে জায়গায় গেছেন, তিনি কিন্তু একটা কথা খুব গুরুত্ব দিয়ে বলেন যে সমালোচনা করে কী লাভ হবে, সমালোচনা করলে তো আপনারও কোনো লাভ নেই, আমারও কোনো লাভ নেই। তার চাইতে বরং বলি যেটা করলে দেশের মানুষের ভালো হবে, আপনার ভালো হবে, দেশের মঙ্গল হবে, আমরা সেই কথা বলি। তো সুতরাং স্পেস আমরা ঠিক ওই অর্থে করতে চাই না। গণতান্ত্রিক পরিবেশে প্রত্যেকেরই কথা বলার সুযোগ থাকতে পারে, কিন্তু সেই কথা বলার সুযোগটাকে আমরা কীভাবে কাজে লাগাতে চাই সেটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। এখানে আরেকটা ব্যাপার বোধহয় বলে দেওয়া দরকার। আমি আমার চেয়ারম্যান মহোদয়ের যে নির্বাচনী প্রচারণার যে রাজশাহী এবং রংপুর বিভাগে উনি অনেকগুলো জনসভা এবং শেষে টাঙ্গাইলে এবং আরেকটি জনসভায় যে নির্বাচনী জনসভায় তিনি ভাষণ দিয়েছেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এখানে লক্ষ কোটি মানুষের জনসমাগম। একটা নির্দিষ্ট জায়গাতে যেখানে সময় নির্ধারণ করা ছিল সন্ধ্যে 6টা, সেখানে তিনি পৌঁছাচ্ছেন রাত 12টায়, অথচ সেখানে অগণিত মানুষ যাদের বসবার জায়গা নেই, খাবার পানি নেই, তারপরেও তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তার কথা শোনার জন্য অপেক্ষা করেছে। কী জন্য? যে তিনি রাজনৈতিক এই পরিবেশটাকে পরিবর্তন করতে চান। তিনি একটি বিশুদ্ধ রাজনৈতিক বাতাবরণ দেশের মানুষের জন্য দিয়েছেন, সেটি মানুষ বিশ্বাস করছে বলে এই জোয়ার যেটি উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে, ধানের শীষের পক্ষে মানুষের যে গণজোয়ারটি উঠেছে, যেটি একটি বলতে পারেন যে একটা পুরো দেশের ভেতরে একটা গণজাগরণ তৈরি করেছে মানুষের মধ্যে, যে যারা মানুষ বিশ্বাস করছে যে আগামী দিনের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তারা বিএনপিকে দিতে চায়, জনাব তারেক রহমানকে ভেতরে তারা আগামী দিনের প্রধানমন্ত্রীর প্রতিচ্ছবি দেখতে চান। এই ব্যাপারটি হয়তো অনেককে বিক্ষুব্ধ করছে, তারা হয়তো এটিকে মেনে নিতে পারছেন না, যার জন্য হয়তো পরিবেশের এই বিঘ্নতা হয়েছে। বাবুল ভাই, আপনারা যে অভিযোগগুলো বললেন, এগুলো কি আপনারা নির্বাচন কমিশনে কি আর অফিসিয়ালি কোনো অভিযোগ দিয়েছেন কিনা? এই কোন বিষয়গুলো নিয়ে বলছেন? যুবদল এবং স্বেচ্ছাসেবক দল আপনাদের পক্ষ থেকে হ্যাঁ, এটা নির্বাচনী আচরণ বিধি নিয়ে যে একজন প্রতিপক্ষকে আক্রমণ করে, সেই আক্রমণগুলো নিয়ে আপনারা অফিসিয়ালি কোনো অভিযোগ দিয়েছেন? এটা আমরা নিয়মিতভাবে আমাদের নির্বাচন কমিশনের সাথে সংশ্লিষ্ট যারা দায়িত্বপ্রাপ্ত আছেন সেই নেতৃবৃন্দ এটা প্রতিনিয়ত তাদেরকে লিখিত এবং মৌখিকভাবে প্রতিনিয়ত অবহিত করেন। তবে আমরা এটা চাই যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রাজনীতির ক্ষেত্রে যদি আমরা একটু আগামী কয়েকটা দিন মাত্র 12ই ফেব্রুয়ারির সামনে এটাকে যদি আমরা জনগণের জন্য যদি নিরাপদ রাখতে পারি, যাতে জনগণ সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং তাদের বিবেচনায় তারা সঠিক প্রার্থীকে বেছে নিতে পারেন, সেই সুযোগটা করে দিলে আমাদের যে জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সেটির প্রতি সম্মান দেখানো হয়। যেটা তারেক রহমান আপনি বলেছেন, আপনি দেখেছেন যে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের পর তিনি যখন রংপুরের সেই সবাই জন্য কথা বলেন, তখন বলেছেন যে তাদের রক্তের ঋণ শোধ করবার দায় আমাদের রয়েছে।
সেই দায় থেকে তিনি যে কথাটি অনেকে জিজ্ঞেস করছে যে গণভোটে বিএনপির অবস্থান কী হবে, সেখানে কিন্তু উনি বলেছেন যে হার পক্ষে আমরা। তো সব কিছু মিলে আমরা চাই যে একটা সুষ্ঠু রাজনৈতিক গণতান্ত্রিক ধারা তৈরি হোক, কারণ 12ই ফেব্রুয়ারি নির্বাচন বিঘ্নিত হলে দেশ ক্ষতিগ্রস্ত হবে, এটা তিনি বিশ্বাস করেন এবং আমরা জনগণকেও এই বিশ্বাসটা দিতে চাই যে আমরা একটা সত্যিকারের বাংলাদেশ আগামী দিনে দেখতে পাবো। এর আগে আপনারা অভিযোগ করেছিলেন নির্বাচন কমিশনের কাছে যে একটি দল বিকাশ নাম্বার সংগ্রহ করছে এবং এই নির্বাচনকে ঘিরে 8 থেকে 13 তারিখ পর্যন্ত মোবাইল ব্যাংকিং সিস্টেমে টাকা লেনদেনের যে সীমাবদ্ধতা, মানে একটা নিউজ করেছে বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল সূত্রে বরাত দিয়ে। তো এই নির্বাচনকে কেন্দ্র করে 6 দিন যদি ব্যাংকিং ইন্টারনেট চ্যানেল এবং মোবাইল ব্যাংকিং সেবা যদি সীমিত থাকে, তাহলে বাংলাদেশে যারা অনলাইনে বিজনেস করে এবং টাকা লেনদেন করে, এমনকি ছাত্ররা যারা বাসা থেকে টাকা নিয়ে পড়ালেখা করে বাইরে, আমরা এই ব্যাপারে প্রতিকার চেয়েছি যে এটি অনৈতিক কাজ। একজনের বিকাশ নাম্বার চাওয়া, একজনের এনআইডি চাওয়া বা এনআইডি ছবি চাওয়া, এটি একটা মানুষের তার ব্যক্তিগত তথ্য, এটা সংরক্ষণযোগ্য তথ্য, এটা প্রকাশ্য করবার কথা নয়। 6 দিন এই চ্যানেলটা সীমাবদ্ধ থাকা টাকা পয়সা লেনদেন, এটা কতটা যৌক্তিক বলে মনে হয়? আমার মনে হয় যে এই ব্যাপারে আমাদের ঠিক এই মুহূর্তে মন্তব্য করবার মতো কোনো পরিস্থিতি নেই, কারণ ইলেকশন কমিশন কোন বিবেচনাতে বাংলাদেশ ব্যাংকে এই ডিরেক্টিভটা দিয়েছেন সেটা হয়তো তারা এটার ব্যাখ্যাটা দিতে পারবেন। তবে আমরা মনে করি যে সব কিছু ঠিক রাখা দরকার। অনলাইন ব্যাংকিং যারা করছেন বা অনলাইনে যারা বিভিন্ন রকম পণ্য পরিষেবা দিয়ে থাকেন, তাদের সেই ব্যবসাগুলো যেন নির্বিঘ্ন থাকে সেটাও আমরা যেন চাই। একই সাথে আমরা এটাও চাই যে অনৈতিকভাবে নির্বাচনকে প্রভাবিত করবার জন্য ভোট কেনা বেচার কথা যারা ইনসাফের কথা বলেন, তারা যেন সেই অনৈতিক পথে যেন না হাঁটেন, সেটাও একই সাথে দেখা দরকার। ভাই, একটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে নির্বাচনে তো আর মাত্র 11 দিন বাকি রয়েছে এবং যেভাবে বিপরীত দলগুলোর সাথে সংঘর্ষ হচ্ছে এবং বিএনপির আরেকটি সমস্যা হচ্ছে যে তাদের বিদ্রোহী প্রার্থীও রয়েছে বেশ কয়েকটি জায়গায়। তো সব মিলিয়ে আসলে আদৌ কি নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড থাকবে কিনা এবং শেষ পর্যায়ে আপনাদের এই নিয়ে কোনো প্রতিক্রিয়া বা কোনো ব্যবস্থা আছে কিনা দলগতভাবে সামনে করলে উত্তোলন হওয়ার? আমাদের কাছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে 12ই ফেব্রুয়ারি নির্বাচনটাকে অনুষ্ঠিত করা। আমরা জানি যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ভেতর দিয়ে গণতান্ত্রিক অভিজাতের যে সুযোগটি আছে, এটি হারালে আমরা গভীর সংকটেতে পড়ব। এটা আমাদের চেয়ারম্যান মহোদয় বারবার বলেছেন। সুতরাং আমরা এই জায়গাগুলোতে আমাদের পক্ষ থেকে শতভাগ সহিষ্ণুতা দেখাবার চেষ্টা করব। আমাদের পক্ষ থেকে কোনো রকম বিবদমান জায়গাতে গিয়ে কোনো উস্কানিতে পা না দেওয়ার ব্যাপারে আমাদের চেয়ারম্যান মহোদয়ের একবারে ঢালাও নির্দেশনা রয়েছে এবং তিনি পরিষ্কারভাবে সেটি সবার কাছে এটি পাঠিয়ে দিয়েছেন, পৌঁছে দিয়েছেন। এক্ষেত্রে আমরা নিশ্চিত করতে পারি যে আমরা নিজেরা এরকম কোনো সংঘাতের ক্ষেত্রে কোনো উস্কানিতেও পা দেবো না। আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব আমাদের পক্ষ থেকে সহিষ্ণুতা দেখাবার চেষ্টা থাকবে।